আজ সকালে ঘুম থেকে ওঠার পর যখন ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার সাথে সাথে চমকে উঠেছি। কি ব্যাপার, কি হচ্ছে? বাংলাদেশের মুসলিম জনতা সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের মুসলিম জনতার মধ্যে কেউ কলকাতা নিয়ে নিচ্ছে, কেউ ত্রিপুরা নিয়ে নিচ্ছে, কেউ সেভেন সিস্টার নিয়ে নিচ্ছে। যেভাবে গণভবনে ঢুকে বাংলাদেশের মুসলিম জনতা লুটপাট করছিল, ঠিক একইভাবে ফেসবুকে ঢোকার পর মনে হচ্ছে যে তারা এই মুহূর্তে ভারতকে লণ্ডভণ্ড করে দিবে, ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে, ভারতকে তছনছ করে দিবে এবং ভারতকে পায়ের নিচে পদানত করে নিজেরা বিজয়ী হয়ে যাবে। খুব অবাক হলাম, ব্যাপারটা কি? হঠাৎ করে এই মুসলিম জনতা চেতল কেন? দেখা গেল যে অতিবৃষ্টির কারণে বাংলাদেশে ভারত থেকে প্রচুর পরিমাণে পানির ঢল, এবং সেই ঢলের কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে। এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। ত্রিপুরা, সেভেন সিস্টার সহ বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলো একদম প্লাবিত হয়েছে এবং তার উপরে যুক্ত হয়েছে অতিবৃষ্টি, পাশাপাশি যুক্ত হয়েছে লঘুচাপ এবং জোয়ার ভাটা। এবং বাংলাদেশ যেহেতু ভাটিতে অবস্থিত, সেই কারণে প্রচুর পানির ঢল ত্রিপুরা হয়ে বাংলাদেশের দিকে আসছে। বাংলাদেশের মুসলিম জনতাদের দাবি হচ্ছে ভারত কিছু না বলেই তাদের ডম্বুর যে বাঁধ রয়েছে সে বাঁধ তারা খুলে দিয়েছে, এবং সেই কারণে পুরো বাংলাদেশ প্লাবিত হচ্ছে এবং সেটা প্রাকৃতিকভাবে হচ্ছে, সেখানে কিছু করার নেই। এবং আমি পুরো দিন এই ভিডিওটি করার আগে নিরপেক্ষভাবে আমি প্রচুর সার্চ করলাম এবং দেখলাম যে ভারতের সেভেন সিস্টার্সেও আগামী এক সপ্তাহ প্রচুর বৃষ্টিপাত হবে, একই সাথে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এবং আগামী 27 অগস্ট পর্যন্ত বাংলাদেশে এমন বৃষ্টিপাত হতেই থাকবে। অতি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে এবং ঢল অবশ্যই নামবে। এবং বাংলাদেশের আবহাওয়াবিদদের কথা, কারণ বাংলাদেশ ভাটিতে অবস্থিত এবং উপর থেকে পানি সবসময় নিচের দিকে আসে, এবং যেহেতু ভাটিতে অবস্থিত পানির ঢল নামবে। এখানে কারোই কিছু করার নেই, না বাংলাদেশ না ভারত। এটা প্রাকৃতিক ব্যাপার, দুর্যোগ, ভূমিকম্প, সুনামি, সেটা তো ভারত বাংলাদেশ দেখবে না, হিন্দু মুসলিম দেখবে না, প্রকৃতি তার মতোই চলবে। কিন্তু ব্যাপারটিকে যেভাবে ভারত বিদ্বেষ এবং ভারতের প্রতি যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, সেটা দেখে আসলে আমি কিছুক্ষণের জন্য হাসবো নাকি কানবো নাকি কোনো বক্তব্য রাখবো কি না, সেটা আমি আসলে বুঝে উঠতে পারলাম না। তো পুরা দিন বেশ কিছু তথ্য আপনাদের জন্য সংগ্রহ করেছি। আমরা আজকে দেখব যে বাংলাদেশের মুসলিমরা এই মুহূর্তে, অন্তত আজকের দিনে বাংলাদেশের মুসলিমরা, আজকে হচ্ছে 22 অগস্ট 2024 সাল, এবং আজকের এই দিনে বাংলাদেশের মুসলিমরা কি ভাবছে ভারতকে নিয়ে, সেটা আমরা আজকে সরজমিনে দেখব। চলুন শুরু করা যাক। মাকসুদুর রহমান সুমন তিনি পোস্ট করেছেন, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে, উত্তাল ডুয়েট গাজীপুর। গতকাল রাত থেকেই ভারতের বিরুদ্ধে এই ঘোষণাটা, এই স্লোগানটা দিচ্ছে বাংলাদেশের তথাকথিত ছাত্র সমাজ। তাদের বক্তব্য হচ্ছে, বন্যায় যদি মানুষ মরে ভারতের সেভেন সিস্টার্স থাকবে না, অক্ষত থাকবে। মাকসুদুর রহমান সুমন আরেকটি পোস্ট করেছেন, কিসের তিস্তা চুক্তি, চীনা প্রজেক্টকে খবর দে, সব জায়গায় বাদ দে, সব উন্নয়ন হোল কর, ইন্ডিয়ার গলা চাইপা ধর। সবুজ মোল্লা বলছে, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে। মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি বলছেন, ত্রিপুরা দিয়েই শুরু করব, ত্রিপুরা আমরা নিয়ে নিব। মনে হচ্ছে ত্রিপুরা হচ্ছে দোকানও সাজানো একটা মিষ্টি, আমরা গেলাম, টাকা দিলাম, দোকান থেকে ত্রিপুরাটা নিয়ে চলে আসলাম। অদ্ভুত, বাংলাদেশের মুসলিমদের মানসিকতা বুঝতে পারছি না। তারা সরাসরি একটা দেশকে হুমকি দিচ্ছে যে ত্রিপুরা দিয়ে শুরু করব, ত্রিপুরা আমরা নিয়ে নিব, যেন ভারত বলছে যে আসো ত্রিপুরাটা তোমরা নিয়ে নাও, এটা হচ্ছে তোমাদের জন্য। এবার দেখব জিশান আহমেদ, যে ছেলেটার এখনো হিন্দি চুল গজায় নাই ভালো করে, সে বলছে, সেভেন সিস্টার্স রাজ্যগুলোর জনগণ অনেক আগে থেকেই স্বাধীনতার জন্য লড়াই করে আসছে, আশা করি এখন ওদের স্বাধীনতার পথ সুগম হবে, অর্থাৎ
ভারতের 7 সিস্টার্সকে স্বাধীন করে দিবে। আমি ঠিক বুঝলাম না যে ভারতের জনগণ কি চায় না চায় সেটা বাংলাদেশের এই হিন্দি চুল না গজানো পিচ্ছি একটা পোলা, বয়স হয়তো এখনো 16-17 হয় নাই, তাকে যদি আমি বলি যে তুমি 1 পৃষ্ঠা গরু রচনা শুদ্ধভাবে বাংলায় লিখে দাও, সে লিখতে পারবে না। আমি শতভাগ নিশ্চিত সে লিখতে পারবে না। তার বাপকেও যদি দিই, তার মাকেও যদি দিই, তারাও লিখতে পারবে না। এরা সরাসরি, আমি ঠিক বুঝতে পারছি না, সরাসরি হুমকি দিচ্ছে। এই ভোটকা সোদা মুসলিম আল মাহমুদ টুটুন, এই মিস্টার টুটুন, অদ্ভুত নাম, তিনি তো সরাসরি বলছে রক্ত গরম আছে, যুদ্ধ করলে ঘোষণা দিয়ে দেন। বাংলাদেশের ফ্ল্যাগ ক্রস ভারতের ফ্ল্যাগ, অর্থাৎ তিনি সরাসরি বলছে যে রক্ত গরম আছে, এখন যুদ্ধ করলে ঘোষণা দিয়ে দেন। এটা কি খেলা চলতেছে? এটা কি 9-10-এর কি গ্যাং ওয়ার চলতেছে? 9-10 বাচ্চাদের যে কতটা গ্যাং ওয়ার হয়, কিশোর গ্যাং, এটা গ্যাং ওয়ার হচ্ছে? মানে যুদ্ধে চলে যাব আমরা এখন। বাংলাদেশের মানুষের নিজেদের রক্ষা করার জন্য স্পিড বোট নাই, বাংলাদেশের হেলিকপ্টার নাই, বাংলাদেশের আশ্রয়কেন্দ্রগুলো ঠিক নাই। লক্ষ লক্ষ মানুষ, এই মুহূর্তের খবর অনুযায়ী 1.8 মিলিয়ন মানুষ পানিতে বন্দী হয়ে আছে, লাশ ভেসে পানিতে ভাসছে। প্রসূতি শিশুদের নিরাপত্তা নেই, বৃদ্ধ বৃদ্ধারা আশ্রয়হীন, একতলা দুতলা সমান পানি উঠে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। সেগুলো সমাধান না করে আমাদের বাংলাদেশের মুসলিমরা এখন ভারত দখল করতে যাবে। শাহিন আলম বলছে যে কোনো মূল্যে বাংলাদেশের সরকারের উচিত বাঁধ তৈরি করে প্রতিরোধ করার, কারণ বাংলাদেশের সীমানার মধ্যে আরেকটা বাঁধ তৈরি করতে হবে যেন ভারতের ছেড়ে দেওয়া পানি আটকে রাখা যায়। এরকম করতে পারলে ভারতের পানি দিয়ে ভারতকেই ডুবিয়ে দেওয়া যাবে। এবার দেখা যাক এমডি কামরুজ্জামান বলছে ভারতের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে, যত ধরনের চুক্তি আছে সব চুক্তি বাতিল করতে, যত বাঁধ আছে তার বিপরীতে দেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণ করতে হবে। চিকেন নেক নিয়ে ভারতকে শান্তিতে থাকতে দেয়া যাবে না। আমরা দেখব এই লুঙ্গি পরা এনায়েত হোসেন কি বলে। যতগুলো গ্যাসের লাইন গেছে ভারতে সব কটা বন্ধ করতে হবে, আওয়াজ উঠান এবং আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তিতাস গ্যাস লাইন বন্ধ করুন। সারা দেশে ছাত্র জনতা এগিয়ে আসুন। আপাতত কোনো যুক্তি তোয়াক্কা করা যাবে না। সকল চুক্তি ভঙ্গ করে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, কোনো নোটিশ ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়েছে। দেশের মানুষ মারছে, আমাদের দেশ আর ভালো নেই। এখন কিসের চুক্তির কথা বলেন? ভারতের সাথে সব চুক্তি শেষ, সব গ্যাস লাইন বন্ধ করুন। এবার এই মুসলিম সালমান আল সাদ, সে বলছে যদি কোনোদিন ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয় তবে একজন বেসামরিক যোদ্ধা হিসেবে সামনের কাতারে দেখতে পাবে, নিশ্চয়তা দিতে পারি। ভারত আমাদের সবচেয়ে কাছের শত্রু ছিল, আছে এবং থাকবে। কেউ যদি ভারতকে বন্ধু দেশ বা সহযোগী দেশ ভাবেন তাহলে আমি তাকে নিজের শত্রু এবং দেশের শত্রু বলতে বাধ্য হব। রানা জুয়েল বলছে ভারতকে জাতীয় শত্রু ঘোষণা করা হোক। এই তো গেল বাংলাদেশের সাধারণ মুসলিম জনতার মনের ভেতর যেটা আছে সেটার বহিঃপ্রকাশ। এবার দেখব সরকারি মুখপাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কি বলেন। কিছুক্ষণ আগের খবরে, চ্যানেল আইয়ের খবরে বলা হচ্ছে বাংলাদেশে বন্যা, ভারতকে হুঁশিয়ারি দিল হাসনাত আবদুল্লাহ এবং তার বক্তব্য হচ্ছে ভারত যেটা করছে ভবিষ্যতে ভারতকে সেটা ফিরিয়ে দেয়া হবে। আমরা বুঝতে পারলাম পুরো বাংলাদেশের মুসলিম জনতা এই মুহূর্তে কলকাতা, ত্রিপুরা, 7 সিস্টার্স আক্রমণ করবে। কিন্তু এই বাংলাদেশিদের লুঙ্গি নাই, এই বাংলাদেশিদের নিজেদের এতটাই অবস্থা খারাপ যে এদের কাছে পর্যাপ্ত বোট পর্যন্ত নেই। এরা কি করছে? ব্যক্তিগত উদ্যোগে বোট ভাড়া করছে এবং যারা মুসলিম বোট মালিক তারা বোট দিতে রাজি না। তারা চাচ্ছে যে 2-3 লক্ষ টাকার বিনিময়ে বোটটা কিনে নিতে হবে। অনেকে ভাড়া দিতে রাজি না, অনেকে এমন দাম চাচ্ছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে
যেটা দেখে আসলে হাসবো নাকি কানবো সেটাই বুঝতে পারছি না। অর্থাৎ নিজেদের দেশে এত বড় একটা সমস্যায় এই মুসলিমরাই আবার ভোট দিবে না। এবং বাংলাদেশে নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, স্থলবাহিনী রয়েছে, এদের কাছে বোট, এদের কাছে হেলিকপ্টার সব কিছু রয়েছে, স্টিমার রয়েছে, লঞ্চ রয়েছে, জাহাজ রয়েছে, সব কিছু রয়েছে। এরা সাহায্য করতে পারে। এরা খুব দ্রুত গতিতে এসে এরা যেরকম প্রশিক্ষণপ্রাপ্ত, দুর্যোগে কী করতে হয়, বিপদ আপদে কী করতে হয়, সেনাবাহিনী কী জন্য আছে, কোস্টগার্ড রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কী জন্য রয়েছে? তাদেরকে তেমন দেখা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এই বন্যার্তদের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, ওদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। কিন্তু সরকারের তেমন আমি কার্যক্রম লক্ষ্য করছি না। তারা কিছু গদবাঁধা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিল যে অত টাকা খরচ করেছি, এত চাল দিয়েছি, হাবি যাবে, এগুলো। কিন্তু মানুষ ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। বাংলাদেশের নিউজ পোর্টালে বলা হচ্ছে 7 সিস্টার্সে অতি ভারী বৃষ্টি, আরও 6 দিন বড় বানের শঙ্কা। অর্থাৎ যত ভারী বৃষ্টি হবে পানির ঢল স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের দিকে চলে আসবে। এবং বাংলাদেশের নদ নদীগুলো তেমন গভীর নয়, পানি উপচে চারপাশে বিলিয়ে যাবে, সব কিছু কী বলবো, একেবারে ধ্বংস হয়ে যাবে। এখানে কিছু বলার নেই। যেভাবে পানি বাড়ছে সেটা আসলেই খুবই উদ্বেগজনক বাংলাদেশের জন্য। কিন্তু আমাদের এই মুহূর্তে দেশের জন্য, আমাদের যারা বন্যার্ত রয়েছে, যারা অসহায় রয়েছে, তাদের জন্য যে কোনোভাবে হোক সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত। সেটা আপনি অর্থ দিয়ে করেন, শারীরিক সামর্থ্য দিয়ে করেন, কথা দিয়ে করেন, যেভাবে করুন, যারা আছেন তারা এগিয়ে যান। কিন্তু এমন অবস্থায় নিজের দেশকে আমি এক পাশে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, এটা তো খুবই হাস্যকর। এবং এই ধরনের কথাগুলো যখন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি পর্যায় পর্যন্ত বলা হয়, তখন খুবই অদ্ভুত লাগে। এবং সেনা সমর্থিত এবং ছাত্র আন্দোলনকারী যারা রয়েছে তাদের সমর্থনে যে সরকার বসেছে, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তিনি, তারই আওতা, তারই দায়িত্ব, তারই কর্তব্য বিভিন্ন ধরনের পররাষ্ট্র ইস্যুতে কথা বলবেন। তিনি যে বক্তব্য দিবেন সেটাই হচ্ছে সরকারের বক্তব্য, সেটাই হচ্ছে সরকারের ঘোষণা। কিন্তু এখানে পররাষ্ট্র উপদেষ্টা একদম চুপ, তিনি টু শব্দ করছে না। কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মুসলিম এবং সমন্বয়করা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে, ভারতকে দেখে নিব ভবিষ্যতে, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, খেয়ে দেঙ্গা, মার দেঙ্গা, মানে চির দেঙ্গা, এত যে মানে হাস্যকর লাগছে এগুলো। এবং এগুলো খুবই অশনি সংকেত। যেহেতু বন্যাটা শুধু বাংলাদেশে নয়, বন্যাটা ভারতেও হচ্ছে, ভারত একদম ভেসে যাচ্ছে, বাংলাদেশও ভেসে যাচ্ছে। এই ক্ষেত্রে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে কি করা যায় সেটা আমাদের দেখা উচিত। কিন্তু আমি যদি এই অবস্থায় সরাসরি হুমকি দিই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি চুপ থাকেন, তাহলে আমি কি এটাই ধরে নিব যে আসলে যে সরকারটা বসেছে এদের কোনো কার্যকারিতা নেই, কে কি বলছে তার কোনো হিসেব নেই, কার কোন জায়গায় কথা বলা উচিত তার কোনো হিসেব নেই। এত বড় একটা সমস্যা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আমি বক্তব্য দেখলাম না, পররাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখলাম না, প্রধান উপদেষ্টা মিস্টার ইউনুস তার কোনো বক্তব্য দেখলাম না। কিন্তু বক্তব্য দিচ্ছে কোথাকারকে হাসনাত আবদুল্লাহ। হু দ্য ফাক আর ইউ, হু দ্য ফাক আর ইউ, তুমি কে? যেহেতু একটা সরকার রয়েছে, সরকারের উপদেষ্টা রয়েছে, অর্থাৎ মন্ত্রী রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা রয়েছে, বক্তব্য ওনারা দিবে কিভাবে ট্যাকেল করতে হবে, প্রোটোকল মেনে দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সমাধান করতে হবে, সেটা তাদের ব্যাপার। আমরা এখন ভারতে গিয়ে কলকাতা নিয়ে নিব, ত্রিপুরা নিয়ে নিব, 7 সিস্টার্স নিয়ে নিব, হ্যান্ড বন্ধ করব, চুক্তি বন্ধ করে দিব, ওটা কারেঙ্গা সেটা কারেঙ্গা, এই যে আমরা বক্তব্যগুলো দিচ্ছি,
এবং ভবিষ্যতে, এটা তো আমাদের কথা না, সেটা হচ্ছে মুখপাত্রের কথা, বাংলাদেশের সরকারের মুখপাত্র, সরকারের লোক না হয়েও হাসনাত আবদুল্লাহ তো এখন অনেক বড় একজন ব্যক্তি, এদের কথা হচ্ছে যে আমরা এটা ভবিষ্যতে ভারতকে আমরা দেখিয়ে দিব, ভারত এই মুহূর্তে যে আচরণ করছে ভবিষ্যতে আমরা ভারতকে ঠিক একইভাবে আমরা ট্রিট করব, একই আচরণ আমরা ফিরিয়ে দিব। এইভাবে কখনো কোনো দেশের সাথে সুন্দর সম্পর্ক থাকে না বা রক্ষা করা যায় না। এবং যেটা আমরা দেখছি সেটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণকে শুধুমাত্র যদি একবার এখন বলা হয় যে যাও ভারতকে তোমরা আক্রমণ করো, ওরা তো মনে হয় হাতের কাছে বটি, দা, লাঠি থেকে শুরু করে পাথর যা কিছু আছে, যদি পারে ঢিলা কুলুপো হাতের মধ্যে তারা দৌড় দিবে সীমান্ত বরাবর। কিন্তু এটা তো কোনো সমাধান না, বা এটা হচ্ছে সম্পূর্ণ পাগলামি। এবং পাগলামিগুলো বাংলাদেশের মানুষ করছে, আমরা সেগুলো দেখছি, এবং সরকার থেকেও সেগুলো নীরব সমর্থন রয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না যে এরকম একটা সময়ে আমরা ভারত আক্রমণ করব, আমি কি হাসবো না কানবো, কি ব্যাখ্যা দিব? আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ভারত বিদ্বেষ, এবং গতকালের যে ভিডিও সেটা বলেছে ভারত কূটনীতিক বা অর্থনৈতিক অবরোধ দিতে পারে, কিন্তু এখন যেটা দেখছে যে ভারতকে দিতে হবে না, তার আগেই বাংলাদেশ দিয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ বাঁধ তৈরি করবে, একটা বাঁধ তৈরি করা কি চারটিখানি কথা? এটাকে একদিন, দুদিন, 3 দিন, 1 মাসের মধ্যে বিশাল বাঁধ, যেটা পানির উপরে তৈরি হবে, নদীর উপরে তৈরি হবে, কত কোটি ডলার, যে পরিমাণ ইঞ্জিনিয়ার, লোকবল এবং বিশাল একটা কর্মযোগ্য, এটা কি একদিনে হবে? একটা বাঁধ তৈরি করলে হবে? এটা দীর্ঘমেয়াদী 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর মেয়াদী একটা প্রক্রিয়া, এবং এই আগামী 2, 3, 4, 5 বছরের মধ্যে আরও অসংখ্য বন্যা আসবে। তখন কি হবে? এবং আগামী 7 দিনে, যে খবরটা একটু আগে দেখালাম, যে আগামী 7 দিনে যেভাবে অতিবৃষ্টি হবে, ভারতের 7 সিস্টার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি, ভারী বৃষ্টি হবে। এই যে এক্সট্রা এতগুলো জল জমা হচ্ছে, সেগুলো আমরা কোথায় রাখবো? এগুলো বিশাল একটি প্রশ্ন। এই ধরনের সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণের ফোকাস করা দরকার দেশের অভ্যন্তরে কিভাবে যার যার অবস্থান থেকে দেশকে রক্ষা করা, মানুষগুলোকে রক্ষা করা। সেটা না করে আমরা যদি এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করি, মানে যুদ্ধগুলো সব হচ্ছে ফেসবুক ভিত্তিক যুদ্ধ, মানে উড়িয়ে ফেলবো, খেয়ে ফেলবো, মেনে ফেলবো, কিন্তু এদেরকে আদৌ বাস্তব যে যুদ্ধের জন্য ডাকা হয়, এরা একটা ঘর থেকে বের হবে না, এদের কাউকে আপনারা খুঁজে পাবেন না। যুদ্ধ এতটা সহজ না। যেখানে আমাদের নিজস্ব পর্যাপ্ত হেলিকপ্টার নেই, আমাদের বোট নাই, আমরা আমাদের জনগণকে রক্ষা করতে পারছি না, সেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালাবো, এটা খুবই হাস্যকর। আর একটা দিনের যুদ্ধ চালাবার জন্য কত কোটি ডলার লাগে, সেটা কি বাংলাদেশের জনগণ পরের কথা, খোদ সরকার এমনকি ইউনূস সাহেবের কি আছে, ধারণা কি আছে? যদি সেই টাকাটা যুদ্ধে খরচ করে ফেলে, তাহলে আভ্যন্তরীণ যে খরচ রয়েছে সেগুলো আমরা কিভাবে মেটাবো? তেল কিনতে হবে, কয়লা কিনতে হবে, নানাবিধ জিনিস আমদানি করতে হবে, যে খরচগুলো আছে সেটা কিভাবে মেটাবো? আমি ঠিক জানি না যে আমরা কেমন স্বাধীনতা পেয়েছি, তবে যে জিনিসটা আমরা পেয়েছি সে জিনিসটার মূল্য আমাদের আগত যে ভবিষ্যৎ আসছে, সে ভবিষ্যতে এতটা বেশি দিতে হবে যে পুরো বাংলাদেশের চেহারাটা অন্যরকম হয়ে যাবে, এবং এমনভাবে পরিবর্তন হবে হয়তো বাংলাদেশকেও আর চেনা যাবে না। ধন্যবাদ সকলকে।